সমাধান করবার জন্য যখন প্রস্তাবগুলো আমার কাছে আসে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রাথমিকভাবে আমার দায়িত্ব হচ্ছে সেই প্রস্তাবগুলো যুক্তিসঙ্গত হলে সেটাকে বাস্তবায়িত করে মানুষের সামনে পড়ে। এবং এক্ষেত্রে অবশ্যই স্টেডিয়াম কমিটিকে ধন্যবাদ জানাব। আমি যখন এই প্রস্তাব আমার কাছে আসে, তো আমি ফুলতলদার সাথেও কথা বলি, আমি জানি না ফুলতলদার কাছে বলা হচ্ছে কিনা, তো ফুলতলদাকেও ধন্যবাদ জানাবো। এবং পুরো প্রস্তাবটি কমিশনার সাহেব এবং ডিসিপি ট্রাফিকের সাথে কথা বলে আমরা আলোচনা করে এটা ঠিক করি যে এই জায়গাটাকে আমরা ইউটিলাইজ করি। এই জায়গাটা বেশিরভাগকেই শহরটাকে ভালো বাঁচতে হবে, আমাদেরকেই শহরটাকে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে সহযোগিতা করতে হবে। ফলে আজকে এখানে যতটুকু আমি শুনেছি সেটা হচ্ছে এখানে আমরা দুটো জোন করে একটি জোনে যারা স্থায়ীভাবে ধরুন গাড়ি নিয়ে আসলো এবং তারপরে দীর্ঘক্ষণ 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা তারা গাড়ি রেখে ব্যবসা শেষ করে তারা বাড়ি যাবেন, তারা হবেন জোন 1-এ। আর জোন 2-র ক্ষেত্রে আমরা যারা হচ্ছে ক্রেতা আসবেন এবং চলে যাবেন তাদের ক্ষেত্রে আমরা জোন 2 ব্যবহার করবার জন্য তাদের অনুমতি দেওয়া হবে। জোন 1-এ যাদের গাড়ি থাকবে তাদের আলাদা করে স্টিকার গাড়িতে দিয়ে দেওয়া হবে, যাতে তারা ঢোকার সময় সেটা চেক করে তারা ভেতরে ঢুকবে। জোন 2-তে কোনো স্টিকার থাকবে না, সেখানে নর্মাল পার্কিংয়ের মতন হবে। এক্ষেত্রে বলার যে প্রাথমিকভাবে আমরা 15 দিন এই সিস্টেমটা চালাবো ফুল ফ্রি। এই 15 দিনের মধ্যে আমরা একটা কমিটি তৈরি করব, সেটা কমিশনার সাহেব, ডিসিপি ট্রাফিক, ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে আমরা কমিটি তৈরি করব এবং একটা নমিনাল চার্জ আমরা সেখানে সংগ্রহ করব এবং পরবর্তীকালে এটা ফ্রি পার্কিংই হবে, কিন্তু আমরা ধাপে ধাপে প্রথমে ফ্রি, তারপরে নমিনাল চার্জ। এবং এইখানের এই পুরো সিস্টেমটাকে সুন্দর একটা পার্কিংয়ের জায়গায় পরিণত করবার জন্য আমি সিও এসজেডিএ তার কাছে অনুরোধ করেছিলাম এবং ডিএম দার্জিলিংয়ের সাথে আমার কথা হয়েছে, এখনও কথা আমরা বললাম। আমরা লাস্ট বোর্ড মিটিংয়ে কিছু কাজ এনলিস্টেড করেছিলাম, তার মধ্যে এই পার্কিংয়ের এই কাজটি এবং পরিবহন নগরের দুটোই কাজ আমাদের এসজেডিএ ওন ফান্ডে করে দেবে। এ ব্যাপারে ডিএম সাহেবও সম্মত আছেন এবং সিও সাহেবকেও সেই ব্যাপারে আমি অনুরোধ করেছি। আমরা এই প্রক্রিয়া টেন্ডার কাজটা আমরা 1-2 দিনের মধ্যে আমরা এটাকে টেন্ডার ফ্লোট করে দেব এবং পুরো টেন্ডার প্রক্রিয়াটা সম্পন্ন করে পুরো এই ব্যবস্থাটা কমপ্লিট করতে আমরা আশা রাখছি যে মহালয়ার বেশ কিছুটা আগেই এখানে পার্কিংয়ের মডার্ন মানে যা দরকার সেই অনুযায়ী আমরা পার্কিং স্ট্রাকচারটা আমাদের তৈরি হয়ে যাবে। ফলে পুজোর আগেই এটা পুরোপুরি সম্পন্ন হয়ে যা নির্ধারিত পার্কিংয়ের রেট ইত্যাদি আছে সেইগুলো আমরা তারপরে যা নিয়োগ করব। আমার বক্তব্য একটাই যে আমাদের সরকার, ব্যক্তিগতভাবে আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমার দায়িত্ব যে আপনারা যে গুরুত্বপূর্ণ মতামতগুলো দিচ্ছেন সেগুলো যেগুলো করা সম্ভব, সব তো সম্ভব নয়, যেগুলো সম্ভব সেগুলো আমরা করে দেব। এবং আমি ব্যক্তিগতভাবে খুশি, আমার প্রশাসন অন্তত তারা চেষ্টা করছেন। শুনুন, অনেক কিছু আমরা হয়তো করতে চাই, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার, ম্যান পাওয়ার ইত্যাদি বিষয়গুলো থাকে। সেরকম এখানের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়াররা আপাতত এইটাকে ম্যানেজ করবে। সকাল 6টা থেকে রাত্রি 10টা বা ম্যাক্স টু ম্যাক্স 12টা অবধি আমরা প্রাথমিকভাবে করব। 12টার থেকে 6টা এই জায়গাটা পার্কিংয়ের ব্যবস্থা থাকবে না, কারণ সেই পরিমাণ ম্যান পাওয়ার আমার হাতে নেই। ফলে 6টার থেকে 12টা অবধি আমরা করলে আমার মনে হয় সবারই, কারণ 10টার সময় অনেকেই দোকান বন্ধ করে না। আগামী দিনে আরও একটা সিদ্ধান্ত রাজ্য সরকার নিচ্ছে, তখন অবশ্য আবার আমাকে অন্যভাবে বলতে হবে। তবে সকাল 6টার থেকে রাত্রি 12টা অবধি পার্কিংটা খোলা থাকে। দ্বিতীয়ত হচ্ছে এখানে হার্ডওয়্যার মার্চেন্ট অ্যাসোসিয়েশনেরও অনেকে এসছে, পার্কিংয়েরও অনেক লোক এসছে। আমার সাথে একটা কথা তারা বলেছে, এরকম গাড়ি রাখা বা এরকম গাড়ি রাখার ক্ষেত্রে একটা সমস্যা দাঁড়াচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কাজী সাহেবই বলেছেন কিনা আমার মনে নেই, গাড়িগুলো না এরকম দাঁড়াবে না এরকম দাঁড়াবে, গাড়িগুলো দাঁড়াবে এরকম। অর্থাৎ ক্রস ওয়াইজ 45 ডিগ্রি যদি হয় তাহলে গাড়িগুলো সোজা বেরোবে,
এরকম দাঁড়ালে আমি দেখছি একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি যে 4-6 ইঞ্চি জায়গা থাকে সেখান থেকে মুভ করাতে গাড়ির অনেকটা সময় নষ্ট হচ্ছে এবং কম স্পেস, বেশি স্পেস খেয়ে নিচ্ছে। ফলে গাড়ি এখন থেকে পার্কিংয়ে যারা দায়িত্বে থাকবেন তারা গাড়ি এরকম 45 ডিগ্রি, এরা যারা এক্সপার্ট আছে তারা বলে দেবে কত ডিগ্রিতে গাড়ি দাঁড় করানো যায়। প্রয়োজনে আমি বলবো যে সেগুলো একটা ওই মার্কিং প্রসিডিওর থাকে, আমরা যদি সেইভাবে করে দিই তাহলে ওর মধ্যে গাড়ি ঢুকে যাবে, তাতে হয়তো একটু সুবিধা হবে। হার্ডওয়্যার মার্চেন্ট অ্যাসোসিয়েশন বা সেবক রোডে বলা হয়েছে যে ছোট ছোট গাড়ি আনলোডিং লোডিং করা না হলে ওদের ব্যবসার অসুবিধা হচ্ছে। আমি ডিসিপি সাহেবকে বলবো আরেকবার ওদের সাথে বসে, একটা তো ওরা দাবি করেছিল এরকমভাবে রাখা, সেটা তো আমার মনে হয় এতে অসুবিধা হওয়ার কিছু নেই। বাদবাকি যা সমস্যা আছে ওরা আপনাদেরকে বলবে, আপনারা শুনে নেন। টোটোর ক্ষেত্রে ইতিমধ্যে 6টা জোন করা হয়েছে, প্রত্যেকের আই কার্ড থাকবে, গাড়িতে নাম্বার দেওয়া থাকবে, জোন ওয়াইজ কালার ডিফারেন্সিয়েশন থাকবে। আমি আবার বলছি, আমি মন্ত্রী ইত্যাদি এগুলো একটা ভূষণ অলংকার, এতে আমি খুব একটা মানে আনন্দিত হই না, আহ্লাদিত হই না। আমার মূল কাজ হচ্ছে মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে সেই কাজগুলো করা। আমাদের শহরে ট্রাফিকের ক্ষেত্রে অনেক ধরনের কথা আসে, একটা কথা আসে যে টোটো রিক্সা ইত্যাদি সব তুলে দেয়, তো আমাদের তো কর্মসংস্থানই নেই। তো আমরা প্রত্যেককে আইনের মধ্যে সব থেকে ম্যাক্সিমাম নাম্বার, টোটোর মূল কথা ছিল এন্ড পয়েন্ট কানেক্টিভিটি, আমার যতদূর মনে আছে, মানে একদম লাস্ট পয়েন্ট কানেক্টিভিটি, যেখানে বাস টাস ইত্যাদি চলে না সেইখানেই টোটো যাবে, এরকম একটা হয়তো ফর্মুলেশন ছিল। তো আজকে তো টোটো একটা বিকল্প কর্মসংস্থানের জায়গায় চলে গিয়েছে। তো আমি অনুরোধ করেছিলাম, আমি এই ব্যাপারে ট্রান্সপোর্ট মিনিস্টারের কাছেও চিঠি দিয়েছিলাম, কিছু মানুষ একের অধিক 5টা 10টা 25টা 50টা টোটো কিনে বাজারে তারা ভাড়া খাটাচ্ছে, এটা আমরা করতে দেবো। ওই জন্য একটা ঠিক হয়েছে ওয়ান ম্যান ওয়ান টোটো, অর্থাৎ একজনের একটাই টোটো। কেননা যার পয়সা আছে সে তো 50টা টোটো নামিয়ে তাকে কি কিস্তি না কি বলে সেটা দিতে হয়, প্লাস যে চালায় তারও পয়সা। তো বরঞ্চ আমরা সরকারের কাছে আমি অন্তত আবেদন করব যে যারা রেন্টেড টোটো চালায় তাদেরকে কিভাবে কিছু সফট লোন তার ব্যবস্থা করে দিয়ে তাকে যাতে টোটোর মালিকটুকু করে দেওয়া যায়, সে যাতে রেস্ট্রিক্টেড, মানে এনএইচের উপর দিয়ে টোটো চলছে এটা দেখতে খুব একটা শোভনীয়। তো সেই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে তাদের পাশেও কিভাবে দাঁড়ানো যায়। আমি এমনিতেই সবার সাথে যেহেতু গল্প করি, ফলে প্রত্যেকটা বিষয় আমার কাছে এমনি আসে, তো সেই ভাবনা থেকে এই কথাটা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। টোটোর ব্যাপারেও পুলিশ কমিশনারের একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। এবার আসছি আমাদের নতুন যে ব্রিজ, তার নামকরণ সহ ব্রিজের নিচে কিভাবে কি করা হবে সেটা নিয়ে ট্রাফিক কমিশনার এসএমসি তারা একটা যৌথ পরিকল্পনা করে পাবলিককে বলে দেবে। কেউ যেন শিলিগুড়ি শহরে এই ভুলটা না করেন যে আমি অন্যায় করব অথচ আমার অন্যায়ের পাশে যে কেউ দাঁড়ালে আমার সেই অন্যায় 7 গুণ মাফ হয়ে যাবে না। 4 তারিখে যা হয়েছে সেটা আগে সেটা স্ট্রিমলাইন করা, 4 তারিখের পরে নতুন কেউ কিছু এনক্রোচমেন্ট যদি করতে যায়, আমি কমিশনার সাহেব এবং সিপি সাহেবকে বলে দিয়েছি, দেন অ্যান্ড দেন অ্যাকশন, দেন অ্যান্ড দেন, সে যে যত বড়ই মাতব্বর হতে পারে, দেন অ্যান্ড দেন অ্যাকশন হবে, তুলে তো দেওয়াই হবে। যারা এইগুলো কাজ করেন পয়সার বিনিময়ে বসানো, যদি ধরতে পারি তাদেরও ব্যবস্থা সেই মতন নেওয়া হবে, যে ব্যবস্থায় আর ভবিষ্যতে আর এই কাজ না করে। এই ক্ষেত্রে একটি জিনিস শিলিগুড়ি শহরে হঠাৎ করে শুনলাম নাকি টেন্ডার ল্যাপস হয়ে গেছে, তারা টাকা তুলছে পার্কিংয়ে। তো আমি আজকে দেখলাম একজনকে, তো আমি ওনাকে জিজ্ঞেস করাতে উনি আমাকে একটা স্লিপ ধরিয়ে বললেন যে না আমার তো আছে জোন 4। জোন 4 কোনটা কি আমি তো বলতে পারবো না, আমি কমিশনার সাহেবকে বলবো জোন 1 কোনটা, জোন 2 কোনটা, জোন 3 কোনটা, জোন 4 কোনটা, এটা পাবলিকলি ডিসপ্লে হওয়া। পাবলিকলি ডিসপ্লে হলে মানুষের জানা থাকবে। কমিশনার সাহেবের সাথে কথা বললাম, যেহেতু উনি সেই সময় ছিলেন না, জোন 1, 2, 3 অ্যাকর্ডিং টু দ্য মানে সাম পিপল যারা পার্কিংয়ে আছেন তারা বললেন ওগুলোতে
টেন্ডার ম্যাচিওর করেনি, জুন 4-এই ম্যাচিওর করেছে, হতেও পারে। তো কমিশনার সাহেবকে বললাম পুরো বিষয়টি খতিয়ে দেখে পাবলিকলি এই বিষয়টি কীভাবে কমিউনিকেট করা যায় আমাকে বললে আমিও বলে দেবো। ফলে পার্কিং নিয়ে কোনো জায়গায় ল্যাপস হয়ে গেছে বা টেন্ডার ম্যাচিওর করেনি, মানুষ এত তো জানে না। তো সেই বিষয়টা আমাদের কমিউনিকেশন আমরা করে দেব, এবং আমি যতদূর জানি যে পার্কিং নিয়ে একটা টেন্ডার লোড করা হচ্ছে। ফলে সেই সময়কালে যদি কোনো ল্যাপস হয়ে জায়গায় কেউ অর্থ তোলেন, দেখুন যারা পার্কিংতে টাকাটা কালেকশন করেন তারা হচ্ছে একেবারেই গরিব মানুষ, কিন্তু তাকে যারা ওইখানে টাকা কালেকশন করতে পাঠায় সে কিন্তু বুদ্ধিমান মানুষ এবং সে আর্থিকভাবে সচ্ছল মানুষ। দোষ ওই যে কালেকশন করছে তাকে হম্বি তম্বি করে লাভ নেই, বরঞ্চ যে এগুলোকে পাঠাচ্ছে তাদেরকে ধরতে হবে, কারণ তারা তো জানে যে এটা ঠিক না বেঠিক, আমি জানবো না কিন্তু তারা জানে। ফলে এই বিষয়টাও আমি বলেছি কমিশনার সাহেবকে পুরোটাই ইনকোয়ারি করে নেন। এটা হচ্ছে মূলত প্রাথমিকভাবে আমাদের মূল কথা। আর আরেকটি কথা, আপনারা এখানে আছেন, আমরা জনপ্রতিনিধি, আমরা যতদিন আমরা দায়িত্বে থাকব, দায়িত্ব থেকে যদি আমাদের চলে যেতে হয়, কেউ স্বেচ্ছায় চলে যান, কেউ পরাজিত হয়ে চলে যান, আমাদের মূল কাজ হচ্ছে যে একটা নো ডিউ সার্টিফিকেট সরকারের কাছ থেকে নিতে হয়, অ্যাসেম্বলি থেকে আমাদের নিতে হয়। আমার কাছে যে বই ছিল, লাইব্রেরির বই, তাহলে আমার যেদিন টেনিওর শেষ হলো আমি সেই বইগুলো দিয়ে ফেরত দিলাম। যতক্ষণ না ফেরত দেবো আমাকে নো ডিউ সার্টিফিকেট দেবে না। আর আমি যেহেতু ইলেক্টেড মেম্বার, উইদাউট হ্যাভিং নো ডিউ সার্টিফিকেট আই কান্ট কন্টেস্ট নেক্সট ইলেকশন। তো আমি তো পরের ইলেকশন কন্টেস্ট করতে পারবো না। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে কমিশনার সাহেব আমাকে জানালেন, ইভেন আমি যখন এখানে কাউন্সিলর ছিলাম আমাদের কোনো একটা কম্পিউটার দেওয়া হয়েছিল বা কিছু দেওয়া হয়েছিল বা ডিপার্টমেন্টের ছিল, সেগুলো কিন্তু যথাসময়ে যেদিন চেয়ার ছাড়লাম সেদিনই আবার আমরা ফেরত করব, কারণ ওটা তো আমার অর্থ, সরকারের অর্থ, যতদিন চলবে ওটা সরকারি হবে। কিছু কাউন্সিল ছিলেন তারা SWM এর নামে অর্থ তুলেছেন, নিজের ব্যাংক অ্যাকাউন্ট বানিয়েছেন, অপারেট নিজেরা করেছেন, কোনো হিসাব পর্যন্ত তারা দেননি। এমনকি তারা এখন পর্যন্ত রসিদ বা যে পাসবুক যা যা আছে সেটা জমা দেননি। আমি কমিশনার সাহেবকে বলেছি সমস্ত কাউন্সিলর যারা ছিলেন তাদেরকে নোটিশ ইস্যু করতে, যদি ব্যাংকের বই সহ পুরো হিসাব জমা সঠিকভাবে না দেয় তাহলে পরবর্তী স্টেপ আমি আমাদের SES সাহেব UDMM এর কাছে রিকোয়েস্ট করবো, নাম বলছি না, UDMM সাহেবের কাছে, UDMM এর সেক্রেটারি SES সাহেবকে বলবো এদের বিরুদ্ধে নির্দিষ্টভাবে থানায় FIR করা, সরকারি অর্থ অপব্যবহার করবার জন্য এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানে কোনো রাজনীতির রং নেই। আমি অনুরোধ করবো একটা টাইম দিয়ে দেবেন, তার মধ্যে হিসেব যা আছে ব্যাংকের বই জমা দিয়ে দিন, হিসেব জমা দিয়ে দিন, সব জমা দিয়ে সরকারি খাতা ক্লোজ করে দিন, তারপরে সরকার কর্পোরেশনের জায়গায় যাবে। আবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন স্বচ্ছতাতে জোর দিতে, সেই স্বচ্ছতার জায়গায় আমরা যেতে চাই। কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি 4 তারিখের আগে হয়ে থাকলে সেগুলো দেখার দায়িত্ব সরকারের, তার নির্দিষ্ট পলিসির ভিত্তিতেই সেটা হবে। আগ বাড়িয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। 4 তারিখের পরে আমি বলছি, সবাই কাছে অনুরোধ করছি, আমি যেহেতু সাধারণভাবে ঘুরে বেড়াই, আমার চোখে প্রত্যেকটা জিনিস পড়ে আমার শহরের আশেপাশে। আমি একসময় যার সহচার্যে কিছুদিন কাজ করেছি, তিনি রাস্তার থেকেই ফোন করতেন, দেখতে কোনটা ঠিক কোনটা বেঠিক, ভুল হয়েছে কিনা। আমরাও তাই, আমরা ঘুরতে ঘুরতে আমি দেখি, আমার মনে যদি প্রশ্ন জাগে এটা কি সঠিকভাবে হয়েছে, এটা কি বেঠিকভাবে হয়েছে। তো আমি চাই না যে অনেকে এটা ভেবেছেন যে আগে আমি অন্যায় করেছি, সেই অন্যায়ের জন্য আমি অর্থ দিয়েছি, আর এবার আমি অন্যায় করব, সেই একই পদ্ধতিতে আমি কাজ করব, এবার কিন্তু সেটা। ফলে আমার ধারণা যে এই ক্ষেত্রে কিন্তু বিপদে পড়ার সমূহ সম্ভাবনা আছে। কর্পোরেশনের অভ্যন্তরে হোক, পুলিশে হোক, কেউ যদি অনৈতিকভাবে কাজ করার চেষ্টা করে তাহলে কিন্তু সরকার সেই সরকারি আধিকারিক এবং যে দুর্নীতি করছেন উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
যা নিয়ম আছে করুন, নিয়মের মধ্যে কোথাও আটকালে আমি এবং আমার সরকার আপনার পাশে দাঁড়াবে। কিন্তু বেনিয়ম করে আপনি কোনো স্পেস চাইবেন, যে কিছু কিছু ক্ষেত্রে দেখি ফুটপাতের মধ্যে দোকান এক্সটেনশন করে রমরমা বিজনেস করছে। হ্যাঁ, তারা যদি এসে আমাকে বলে আইন মেনে চলার কথা, তাহলে তারা নিজেরা আইন মানে। হ্যাঁ, ফলে আইন মানতে হলে সবাইকে মানতে হবে, না হলে বলা বন্ধ করতে হবে আইনের শাসন আমরা চাই। আইনের শাসন মানে আমরা যতটা আমাদের পক্ষে করা সম্ভব উইল গো ফর দ্যাট, এবং উই নিড অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য সোসাইটি। কারণ সোসাইটিকে বাদ দিয়ে কোনো সংস্থা সম্পূর্ণভাবে পরিষেবা দিতে পারে। ফলে যারা আছেন তাদের প্রত্যেকের কাছে, শিলিগুড়ির মানুষ, পার্শ্ববর্তী মানুষ, সবার কাছে সরকারের পক্ষ থেকে, আমাদের আধিকারিকদের পক্ষ থেকে আমি জনপ্রতিনিধি হিসাবে আপনাদের সহযোগিতা চাইছি। এবং শেষ কথা, যে কোনো ধরনের পরামর্শ যদি আপনাদের থাকে, ইনোভেটিভ আইডিয়াস থাকে, আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদেরকে দিন, আধিকারিকদেরকে দিন, আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি কমিশনার সাহেবকে অনুরোধ করব, আমার কাছে প্রচুর মানুষ পাঠায় হোয়াটসঅ্যাপে, দাদা জল জমে গেছে, দাদা এইটা হয়েছে, দাদা ওটা হয়েছে, আমি আবার কমিশনার সাহেবের কাছে পাঠাই। তো বেটার একটা ডেডিকেটেড নাম্বার আপাতত চালু করে দিন শিলিগুড়ি শহরের মানুষের হেল্পলাইন হিসাবে। তারা কর্পোরেশন সংক্রান্ত যে কোনো বিষয় তারা সেখানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আপনার নজরে চলে আসতে পারবেন। আপনার কাছে যা ইনফ্রাস্ট্রাকচার আছে, লোক আছে, তাই দিয়ে কাজ করতে হবে। এর মধ্যেও একজন ছেলে পাঠালো কোনো একটা জায়গায়, কোনো গর্ত হয়েছিল, আপনাকে পাঠালো। এইখানে একটা বিধান মার্কেটে দেখলাম ঢোকার মুখে যে তার জালিটা ভেঙে গেছে। ছোট ছোট বিষয় আমরা হয়তো নজর দিই না, কোনো একটা জায়গায় দেখলাম এরকম একটা স্লোপ উঠে পড়ে যাওয়ার মতন উপক্রম হচ্ছে। ছোট বিষয়, বেশি টাকাও লাগে না, একটু সহযোগিতা। আমাদের এখানে এতগুলো অর্গানাইজেশন আছে, তাদের যে কাউকে বললে তারা সহযোগিতা করে। তো আমি বলবো যে একটা হেল্পলাইন নাম্বার, যেটা ট্যুরিজম হেল্পলাইন নাম্বার, এটা সারা রাজ্যে এখন প্রত্যেক জেলা তারা উদ্যোগ নিয়েছে, যেখানে ট্যুরিস্টরা আসে সেখানে সেই হেল্পলাইন নাম্বার কাজী সাহেবের কাছ থেকে এসওপি নেওয়া হয়েছে, এবং সেটাই সমস্ত সিপিএসপিদেরকে পাঠানো হচ্ছে। একটা সেন্ট্রালি আমরা স্টেটে করব, কিন্তু আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ হেল্পলাইন নাম্বার তৈরি করব। আর যেহেতু আমার শহর, আমি কমিশনার সাহেবকে বলবো একটা পাবলিক গ্রিভেন্সেস বা পাবলিকের কোনো বিষয় থাকলে ফোন না, ওই মেসেজ বা ইত্যাদি সেটা ওখানে পাঠিয়ে দিই, কমিশনার সাহেব একজনকে করে আপনাকে রিপোর্ট করে দিলে যে এগুলো সম্ভব করে দেবে। এই হচ্ছে মূলত বলার। অনেকে এসছেন, আপনাদের ধন্যবাদ। গরমও বেশি, এমন সাজিয়েছে যে অসাধারণ সৌন্দর্য প্রীতির নিদর্শন দিয়েছে। যাই হোক, এই সব নিয়ে আমাদের এগোতে হবে। শহর আমাদের, শহর সাজাবো আমরা। দেখুন, এখানে আমি কাউন্সিলরের নাম ঘোষণা করতে আসছি। আমি শুধু বলেছি এই ধরনের বিষয় সামনে এসছে, কমিশনার সাহেবকে অনুরোধ করেছি বিষয়টিকে দেখে। একটি শব্দও বলবো না। আমার কাছে যাদের নাম আছে তারা নোটিশ পেয়ে যাবেন, তারা যেন বিষয়টি গুরুত্ব সহকারে। সমাধান বলবো না, আরো লোক বাড়বে, আরো গাড়ি বাড়বে। এই উন্নয়নটাই এমন, উন্নয়নও হবে, উন্নয়নের সাথে সমস্যাও আছে। এটা একটা স্তর অবধি আমরা নিয়ে গেলাম। এই যে ভলভো বাস বাইরে নিয়ে যাওয়া, এসি বাস বাইরে নিয়ে যাওয়া, এই যে পার্কিং এর এখানে ব্যবস্থা করা, টোটোর স্ট্রিমলাইন করা, ধাপে ধাপে যত কমানো সম্ভব আমাদের সিস্টেমটা কমানো, নতুন পার্কিং প্লেস বের করা, আমাদের যেরকম ব্রিজের নিচগুলো। আমি যেটা বারবার করে বলছি সেটা হচ্ছে যে আমার যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যেটা হয়তো দিনে 10 ঘন্টা ব্যবহার হয় আর 14 ঘন্টা ব্যবহার হয় না, আমি ওই 14 ঘন্টাতেও ওই ইনফ্রাস্ট্রাকচারকে ব্যবহার করতে চাই। সেইটাকে কিভাবে করা যায় এরও একটা প্ল্যানিং আমরা। দাদা, বিধান মার্কেটে পার্কিং এর পাশাপাশি ফায়ার ব্রিগেড নিয়েও তাদের সমস্যা রয়েছে। করবো তো, কোনো একটা রাস্তা বের করতে হবে না, তো সেটা আমি মাথার মধ্যে আছে। এই ব্যাপারে দপ্তরের সাথেও কথা হয়েছে। আমাদের এখানে একটা জলাধার নির্মাণের জন্য জায়গা আছে,
জায়গা তো আমাদের খুব অসুবিধা, তো সেইটা কিভাবে কোথায় জায়গা চাই আমি দেখছি। দোকান যে নির্মাণ হচ্ছে রাস্তার উপরে সেদিকে কি নজর থাকবে? কারণ অনেকে বিনা পার্কিং, নো পার্কিং এইভাবে রেখে দিয়েছে রোডের উপর। আপনাদের কাজ দেখে মনে হচ্ছে না যে আমরা প্রত্যেকটা বিষয়ে ধাপে ধাপে এগোতে চাই? যারা এই দোকানগুলো বসিয়েছেন, দীর্ঘদিন ধরে আছেন নাকি 2 দিন আগে বসেছেন, এগুলোরও আমরা একটা বিচার করি। শুধু মানুষের রুজি নষ্ট করার মানে আমার লক্ষ্য না। আমার লক্ষ্য বিষয়টাকে স্ট্রিমলাইন। কিন্তু অনেকে মনে করেন অন্যায় মানে অনিয়মটাই নিয়ম, এইটা আমি ভুতে অনিয়ম করে। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি এরা কারো হাত ধরে এসে বসে এবং তাদেরকে নাকি আমার মাইনে দেয় যে দোকানের সামনে দোকান। গাড়ি যারা রাখতে দেয় না তারা দোকানের সামনে দোকান দেয় কি? দোকানের সামনে যদি দোকান কাউকে বসতে দেয়, আপনি যদি গাড়ি রাখতে চান আপনাকে গাড়ি রাখতে দেবে না, তাহলে দোকানের সামনে দোকান কি করে বসার অনুমতি দেয়? আমরা তো সবাই চাই যে শহরটা ভালো ভালো করতে গেলে সবার সহযোগিতা হয়। ওই লাঠি দিয়ে ভালো হয় মানসিকতা। একটা বলে কোর্টের যে আজকের থেকে 15 দিনের পরে কমিটির পরে আপ টু টেন্ডার মানে পুরো হ্যান্ড ওভার করা অবধি ওই কমিটিটাই চালাবে। আজকে থেকে সাধারণ মানুষ পার্কিং করতে পারবে। আজকের থেকে পারবে। পারমিশন দিয়েছিল মানে লাইসেন্স দিয়েছিল তো এইভাবে যাদের ক্যান্সেল হবে। এগুলো নিয়ে আমরা বলে দিয়েছি 1 মালিক 1 টোটো, এই পদ্ধতিতে আমরা আসতে চাইছি। প্রথমে আমরা দেখে নিই যে 1-এর অধিক টোটো কারা কারা হাতে আছে, তারপরে তাদেরকে নিয়ে আমরা কি ব্যবস্থা নেব সেটাও আমরা ঠিক করব। মনে রাখবেন কারো ক্ষতি আমি চাই না, আমরা চাই বিষয়টিকে স্ট্রিমলাইন করা। আমি যখন নির্বাচিত হইনি টোটো ড্রাইভারদের সাথে কথা বলেছি, তাদের গাড়িতে বসে বসে আমি শুনতাম যে কে কি বলে। তারাই বলেছে দাদা এরকম এক একজনের কাছে 10টা 15টা টোটো বানিয়ে ওরা ওই স্ট্যান্ডটাকে ওরা নিজেদের হাতে তুলে নিচ্ছে, মানে ওরাই ওখানকার মহারাজ। কোনো মহারাজগিরি কাউকে করতে হবে। এটা 6টা থেকে 12টা। আপাতত প্রথম 15 দিন এইভাবে চলবে, তারপরে কমিটি ঠিক করবে। 4 হুইলার 2 হুইলার মিলে 800।